হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি রাজদীপ স্যার। আমি তোমাদের সামনে আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি, একেবারে নতুন ক্লাস। আমাদের এই ক্লাসটি হলো ক্লাস 11-এর সেল দ্য ইউনিট অফ লাইফ, কোষই জীবনের একক। এই ক্লাসটি যারা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামে তোমাদের সিলেবাসে করতে হবে, আমাদের সিলেবাস যে কথাটা বলে যে এই চ্যাপ্টারটি অলমোস্ট প্রায় মিড অফ দ্য সিলেবাসে আছে। মনে রাখবে এই চ্যাপ্টারটিকে তোমরা খুব ভালো করে করবে, কি ইংলিশ মিডিয়াম কি বেঙ্গলি মিডিয়াম, সব থেকে বেশি কোশ্চেন ভেতর থেকে এই চ্যাপ্টার থেকে আসবে। এই চ্যাপ্টার হলো আমাদের বায়োলজির একেবারে বেসিক বলা যেতে পারে। কাজেই এই চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ইনফরমেশন তোমরা খুব ভালো করে নেবে। যখন আমরা জুনিয়র ক্লাসেস থেকে বায়োলজিকে নিয়েছি, বায়োলজি পড়ছি, তখন থেকে আমাদের ছোট ছোট করে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এই চ্যাপ্টারের মধ্যেও সেরকমই কিছু ইনফরমেশন তোমাদের দেব। বেশ কিছু ইনফরমেশন ওল্ড ইনফরমেশন এবং তার সঙ্গে নিউ ইনফরমেশনগুলো তোমরা বেশি করে রাখবে। কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটাকে এনভায়রনমেন্টের সঙ্গে রিলেট করে দেওয়া হয়েছে। আমরা একেবারে জুনিয়র ক্লাস থেকে অল্প অল্প করে বায়োলজি শিখে আসি। সেই বায়োলজিতে এই চ্যাপ্টারের অনেক কিছুই অল্প অল্প তোমাদের দেওয়া থাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্য। মনে রাখবে এই চ্যাপ্টারটি মাদার অফ বায়োলজি বলা যেতে পারে। নেক্সট চ্যাপ্টার যা আমরা পড়ব বা যা আমরা কিছু পড়ে এসেছি, সব চ্যাপ্টারের একেবারে বেসিক এই চ্যাপ্টারের মধ্যেই রয়ে গেছে। কাজে এই অংশটি যখন তোমরা পড়বে, এই পার্টটি পড়তে পড়তে তোমাদের কিন্তু আরো অনেক বায়োলজির ডেপথ বা যেগুলো বেসিক অফ বায়োলজি, যেমন আমরা ইংলিশ বা লিটারেচার বা যে কোনো সাবজেক্ট শিখতে গেলে তার ভোকাবুলারি শিখতে হয়, সেরকম বায়োলজির ভোকাবুলারি হলো এই চ্যাপ্টার। কাজে এবং এক্সাম পারপাসেও এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। তাই যখনই তোমরা এই চ্যাপ্টার পড়বে এবং শিখবে, তোমাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে প্রত্যেকটা অংশ খুব ভালো করে শিখে যাবে, খুব ভালো করে পড়বে। কোনো অংশই কিন্তু যেন বাদ না যায় এই চ্যাপ্টার থেকে। তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বই পড়বে এবং আমি তোমাদের একজন ফেসিলিটেটর হিসেবে, গাইড হিসেবে এই চ্যাপ্টারের জন্য কিছু গাইড করে দেব। মনে রাখবে বই পড়তে গেলে আরো আরো অনেক অনেক ছোট ছোট ইনফরমেশন বইয়ের মধ্যে দেওয়া থাকে। সেই প্রত্যেকটা ইনফরমেশন আমরাও পড়েছি, আমরা জানিও, কিন্তু সিলেবাসটাকে একটা নির্দিষ্ট টাইমে শেষ করতে গেলে তোমাদের সামনে একটা ইন্ট্রোডাকশন করে দেওয়া দরকার হয়। তোমরা যত আপার ক্লাসে উঠবে তখন দেখবে বিভিন্ন স্যারেরা বা প্রফেসরেরা তারা এই সমস্ত ক্লাসগুলোর কিন্তু ওভারঅল একটা ভিউ দেবেন এবং আমিও তোমাদের সেই ওভারঅল ভিউটা দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে প্রচুর ইনফরমেশন থাকবে, যেহেতু আমি স্লাইডের মাধ্যমে পড়াই, যাতে করে আমার সমস্ত পড়াগুলো একই কোয়ালিটিতে তোমাদের কাছে যায়। কারণ যেভাবে পরপর স্লাইডগুলো করা হয়, সাজানো হয় একটা বিশেষ পদ্ধতিতে, এই সাজানো হয় বলে স্লাইডটাকে আমরা একটা ওই পরপর কি বলতে হবে তার গাইড হিসেবে রাখা হয়, যাতে অল্প সময়ের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া যায়, কোনো ইনফরমেশনের খুব বেশি রিপিটেশন না হয়। তার জন্য স্লাইডকে ইউজ করে পরপর যদি পড়ে যাওয়া যায় তাহলে প্রায় সমস্ত পার্টটাকে আমরা কভার করতে পারি। তাহলে চলো আমরা শুরু করে ফেলি আমাদের আজকের নতুন টপিক, নতুন চ্যাপ্টার, সেল দ্য ইউনিট অফ লাইফ, কোষই জীবনের একক। আমাদের কাছে যে স্লাইডটি চলে এসছে, এই স্লাইডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো সেল। একটা কথা তোমাদের এই ক্ষেত্রে আমি বলি, অমনিস সেলুলা ই সেলুলা। আবার বলছি শব্দটা, অমনিস সেলুলা ই সেলুলা। শব্দটা কিন্তু ইংলিশও নয়, বেঙ্গলিতে নয়। ভার্ডশো বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি এই মতবাদটি দিয়েছিলেন যে সমস্ত কোষ বা সমস্ত সেল তার প্রিভিয়াস কোনো সেল থেকে উৎপত্তি লাভ করে বা ডেভেলপ করে, তার আগে একটা সেলের অস্তিত্ব থাকতেই হবে। এবার ওই প্রথম সেলটা কি করে এসেছিল, যারা জুনিয়র ক্লাসে আমার কাছে পড়ো, বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামে, তাদের কাছে অনেক আগেই মিলার উরের এক্সপেরিমেন্ট দিয়ে, হ্যালডেন ওপারিন থিওরির মধ্যে দিয়ে
আমরা জানার চেষ্টা করেছিলাম যে একটা নিউবর্ন সেল কি করে এলো। যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটি সেভাবে, অর্থাৎ সেল কি করে ফার্স্ট সেল গ্রো করলো সেটা তোমাদের সেভাবে এখনো পড়ানো হয়নি, কিন্তু তবুও ক্লাস 12-এ গিয়ে এই অরিজিন অফ সেল, সেল কি করে অরিজিন হয়েছিল সেগুলো তোমাদের ডিসকাস করব। আমাদের সিলেবাসটা যেভাবে সাজানো আছে ক্লাস 11-এ, তাতে পরপর সেল থেকে শুরু করা যেত, তা না করে আমরা অন্য কনসেপ্টগুলো দিয়ে তোমাদের কমপ্লিট করিয়েছি। এখন আমরা যেখানে এসে পড়েছি, আস্তে আস্তে একটু হ্যাপাজার্ড হতে পারে, লাগতে পারে, কিন্তু কোনো হ্যাপাজার্ড নয়, আমরা পরপর সিলেবাসে যাচ্ছি। একই ধরনের প্ল্যান্ট নিয়ে পড়তে পড়তে অনেক সময় আমাদের মধ্যে প্রায় একঘেয়েমি এসে গেছে হয়তো কিছুটা, সেটাকে কাটাবার জন্য একটু অন্য ধরনের চ্যাপ্টার আমরা চলে আসি। সেটাতে করতে গিয়ে আমরা সেলটাকে নিয়ে জানবো, তারপরে একে একে টিস্যু, অর্গান, এইগুলো জিনিস আমাদের নলেজে ওয়ান বাই ওয়ান আসতে শুরু করবে। তবে সেলের এই ডেভেলপমেন্ট বা কোথা থেকে সেলটাই ফার্স্ট সেলটা তৈরি হয়েছিল সেটাকে নিয়ে তোমাদের নলেজ আছে ক্লাস 12-এ এভলিউশনে, সেলের এভলিউশনে। তো এখানে ক্ষেত্রে আমরা ধরে নেব একটা সেল এভলিউট করে গেছে, প্রথম সেলটা মানে আমাদের ডেভেলপ করে গেছে, তারপরে ভার্সো যেটা বলেছেন অমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ প্রত্যেকটা লিভিং সেল থেকেই আরো অন্য কোনো সেলের জন্ম হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা সেলগুলোকে তোমাদের সামনে রাখবো। একটা ছোট্ট গল্পের মতো বলে দিই। মনে করো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে দেখতে পেলে একটা ব্রিজ, একটা ছোট বাড়ি অথবা বিরাট বড় একটা বাড়ি, বা কোথাও একটা প্যালেস দেখতে পেলে, বা কোথাও স্টেডিয়াম দেখতে পেলে। এই সমস্ত জিনিসগুলোর তো এক একটা এক এক রকমের শেপ অ্যান্ড সাইজ, কিন্তু প্রত্যেকটা শেপ অ্যান্ড সাইজ যাই হোক না কেন, তার যদি তুমি একেবারে তাকে ব্রেক করো, ভেঙে ফেলো, তখন দেখতে পাবো প্রত্যেকটাই নিশ্চয়ই তার একটা ইউনিট দিয়ে তৈরি। সেই ইউনিটটা হচ্ছে ইট বা ব্রিক। দেখবে ভাঙলে কোথাও না কোথাও ব্রিক পাওয়াই যাবে। তাহলে ওই ব্রিকগুলো জুড়ে জুড়েই এক একটা এক এক রকম শেপ অ্যান্ড স্ট্রাকচারের পুরো বাড়ি বা প্রাসাদ বা প্যালেস বা স্টেডিয়াম বা ছোট ঘর, এগুলো সব তৈরি হয়েছে। কিন্তু প্রত্যেকটার মধ্যেই যে মেজর যে কম্পোনেন্টটা সেটা কিন্তু ইট। কাজে এই জায়গাটায় বুঝতে পেরেছো, আমাদের আশেপাশে তাকালে তুমি নিজে একটা হিউম্যান বিং, তার আগে এছাড়া কাউ, গোট, লিচ, আর্থওয়ার্ম, বাটারফ্লাই বা আমাদের এই যে ভার্সেটাইল ওয়ার্ল্ডটা দেখতে পাই, এরা শেপ অ্যান্ড সাইজে যাই হোক না কেন, এদেরকে যদি আমরা একেবারে ইউনিটে চলে যাই তাহলে সবার মধ্যেই পাবো সেল। তাহলে সেল হলো বেসিক ইউনিট অফ লাইফ। এটা দিয়ে আমরা আমাদের নেক্সট স্টাডিগুলো শুরু করে যাচ্ছি। এই হলো আমাদের পড়া শুরু হলো সেল, দ্য ইউনিট অফ লাইফ। এই টপিকের উপরে আমরা আলোচনা করতে চলেছি আজকে। চলো আমরা চলে আসি সেল অ্যান্ড ইন্ট্রোডাকশন। যে ইন্ট্রোডাকশনটা আমরা দেব, কিছুটা দিয়ে নিয়েছি, কিছু ইনফরমেশন নেব আরো। আর সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই বলে দিলাম। এই যে আমাদের কাছে লিভিং অর্গানিজমটা আছে, আমরা দেখতে পাচ্ছি লিভিং অর্গানিজমের কিছু ছবি। এই লিভিং অর্গানিজমের ছবির মধ্যে আমরা কিন্তু এখানে চলে এসেছি। এই হলো আমাদের অল দ্য লিভিং অর্গানিজম। যে কোনো ধরনের লিভিং প্রত্যেকটার বডির মধ্যে যে বেসিক ইউনিটটা রয়ে গেছে, দিস ইজ দ্য সেল। দেখো এই সেলের ভিতরে আমরা লটস অফ অর্গানেলিজ দেখতে পাচ্ছি। এইভাবে আমরা আমাদের নলেজটাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাব। এবার এই যে দুজনের একটা ছবি চলে এলো তোমাদের সামনে, এই ছবি দুটোকে আইডেন্টিফাই করতে হবে। এই দুজনের নামের মধ্যে কিছুটা গন্ডগোল লেগে যায় অনেকের। আমরা এক এক করে প্রত্যেকটা অংশকে নিয়ে ডিসকাস করছি তোমাদের সামনে। এই যে রবার্ট হুক ডিসকভার্ড সেল, আমাদের রবার্ট হুকের একটা অয়েল পিকচার আমরা দেখতে পাচ্ছি এখানে। কারণ রবার্ট হুক যবে তিনি সেলকে ফার্স্ট ডিসকভার করেছিলেন, তখন কিন্তু কোনো ফটোগ্রাফির সিস্টেম ছিল না, ফলে অয়েল পেন্টিং গুলোই তখনকার দিনে একমাত্র উপায় ছিল। আর আরেকটা হচ্ছে, এনেকে বলা হয় অ্যান্টন, এভি অ্যান্টন ভন লিওয়েন হুক। এই নামগুলো রাখবে, রবার্ট হুক আর লিওয়েন হক। এই গন্ডগোল লেগে যায় দুটো নামে।
কর্ক সেল থেকে তারা প্রথম ডিসকভার করেছিলেন। আজকে যে কোনো ধরনের ইন্টারনেটে তোমরা যদি ছবিগুলো দেখো, সেখান থেকে এগুলো কালেক্ট করা আছে। দেখবে আমাদের কর্ক, কর্ক কাকে বলে এর আগের চ্যাপ্টারে তোমরা দেখেছো, গাছের যে বার্ক হয় সে বার্ক দিয়ে একটা স্পেশাল কম্পোনেন্ট বেরোয়, সেগুলো দিয়ে কর্ক বানানো হয়। কর্কের তোমরা ছিপি দেখেছো, ছিপি মানে বোতলের মুখের মধ্যে যেগুলো আটকে দেওয়া হয়, সেগুলোকে যদি আমরা পাতলা পাতলা স্লাইড করে কাটি এবং তাকে যদি আমরা একটু ম্যাগনিফায়ারের সামনে রাখি, দেখো তখনকার দিনের এনারা যে মাইক্রোস্কোপ ব্যবহার করেছিলেন সেগুলো তোমাদের একটু পরে আমি দেখাবো, সেগুলো ছিল ভেরি সিম্পল ধরনের। কারণ যত ছোটভাবে আমরা দেখব, বেসিক ইউনিটটা দেখব, তত আমাদের নলেজ বাড়তে থাকবে। এবং আমরা সেল কথাটাকে পাবো আমাদের এখনো দেখবে যে জেল বা বাংলায় যেগুলো সংশোধনাগার বলে, তাতে যখন কোনো ক্রিমিনালদের বা অপরাধীদের রাখা হয় তার ছোট 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 ঘরে, বাংলায় বলে কুঠুরি, অর্থাৎ সেই ঘরগুলোর মধ্যে যখন রাখা হয় তখন সেই ঘরগুলোকে বলা হয় সেল। সেরকমই উনি অনেকটা মৌমাছির চাকের মতো ছোট ছোট যে ঘরগুলো দেখেছিলেন সেইগুলোকে উনি নাম দিয়েছিলেন সেল। কর্ক সেল থেকে প্রথমে এই যে সেল কনসেপ্টটা কিন্তু আসে এবং সেল নামটা তখন থেকেই দেওয়া হয়। আজকেও সেই ছোট ঘর বলতে যেটাকে বোঝায় সেটাই হলো আজকের দিনের সেল। মনে রাখবে, ফার্স্ট অবজার্ভড অ্যান্ড ডিসকভার্ড আর লাইভ সেল সেটা হচ্ছে লিওয়েনহক, আর কর্ক থেকে যে সেলটি দেখেছিলেন একটা নন লিভিং পার্ট থেকে, সেটা হচ্ছে রবার্ট হুক 1600-এ। এবার আমরা নেক্সট ইনফরমেশন গুলোতে আমরা চলে আসব। দ্য ইনভেনশন অফ কম্পাউন্ড অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, দুটো জিনিস। এই যে তোমাদের সামনে একটা ছবি চলে এসছে, এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দু ধরনের মাইক্রোস্কোপ। একটা হচ্ছে this microscope is called compound microscope and this microscope is called electron microscope. কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিয়ে আমি তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দেব এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়েও আমাদের আগে জানতে হবে কিছুটা, কারণ তারপরে আমরা তাদের আবিষ্কৃত এই যে প্রথম যারা সেল ডিসকভার করেছিলেন লিওয়েনহক বা রবার্ট হুক, তারাও তো নিশ্চয়ই কোনো একটা যন্ত্র দেখেছিলেন, সেগুলো আমরা পরে বলবো। তাহলে এর ইনভেনশন রিভিল দ্য স্ট্রাকচারাল ডিটেইল অফ দ্য সেল, স্ট্রাকচারাল ডিটেইলকে দেখিয়েছে। আমরা এই যে মাঝখানের মাইক্রোস্কোপটি দেখতে পাচ্ছ, এই যে মাঝখানের মাইক্রোস্কোপটি, দিস মাইক্রোস্কোপ ইজ কল্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কেন কম্পাউন্ড? কারণ এখানে এর এই মাথাতে একটা লেন্স থাকে, তার একদম এই মাথাতে আরেকটা লেন্স থাকে। এই লেন্সগুলোর মধ্যে প্রিজমেটিক অ্যাক্টিভিটি দিয়ে লেন্সটাকে বাঁকানো করা হয়েছে, কারণ প্রিজম অ্যাক্টিভিটি দিয়ে ছবি অনেক বেশি শার্প হয়। মনে রাখবে, এখানে আমাদের আই রাখতে হয়, এখানে আমরা চোখ রাখি, তাই এটাকে আমরা বলি আইপিস। আর এই পাশে অবজেক্ট রাখি বলে এই পার্টটাকে বলা হয় অবজেক্টিভ, এই জায়গাটাকে আমরা বলি অবজেক্টিভ। আর এই নিচে এই যে একটা ব্ল্যাক কালারের একটা স্টেজ মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্টেজ। আর এই ছোট ছোট ক্লিপ দিয়ে একদম মাঝখানে এই ছোট্ট একটা স্লাইড এখানে আটকে দেওয়া হয়, এই স্লাইডের মধ্যে কোনো একটা আমাদের স্যাম্পল রাখতে হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা লাইট সোর্স, কারণ আজকালকার দিনে এগুলো অনেকটা আধুনিক কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা মডার্ন। এই জায়গায় ইউজ করা হয় এলইডি বাল্ব। এলইডি বাল্ব থেকে এখানে একটা লাইট যায়, আলো যায়, সেই আলো এখান থেকে হয়ে প্রিজমেটিক অ্যাক্টিভিটি আমাদের আইতে এসে পড়ে এবং আমরা আই দিয়ে এই ছবিগুলোকে দেখতে পাই এভাবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে এখানে একটি নব দেখছো, এই নবগুলো হচ্ছে লেন্সের অ্যাডজাস্টার। এই অ্যাডজাস্টার একদম ওপাশে থাকে, একদম এখানে আছে আরেকটা ছোট্ট নব, এটাকে বলে ফাইন অ্যাডজাস্টার। এগুলো দিয়ে লেন্সটার লেন্থটাকে ছোট বড় করিয়ে আমাদের অবজেক্টটাকে ফোকাসে আনা হয়। আর এই পাশে যদি নর্মাল যেগুলো আমাদের স্কুলে তোমরা দেখে থাকবে, এই জায়গাটায় একটা কনকেভ মিরর দেওয়া থাকে। তোমরা কনভেক্স, কনকেভ নামগুলো শুনেছো, কিন্তু এখনকার মডার্ন যে মাইক্রোস্কোপগুলো আছে, আমার বাড়িতেও আছে, আমি এগুলো জেনারেলি এগুলো যখন তোমরা ঘরে এসে পড়ো সেগুলো ফার্স্ট টাইমে আমি এগুলো শো করি, সেখানে তোমরা ইজিলি দেখতে পাবে। এই মাইক্রোস্কোপটাই আছে, এটা খুব অ্যাডভান্স মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের মধ্যে আমরা এই অবজেক্ট রেখে তাকে ম্যাগনিফাই করে দেখতে পারি, তাকে
আমরা 400 500 টাইম বা 1000 টাইমও বড় করে দেখতে পারি যে কোনো একটা অবজেক্টকে। কিন্তু আমাদের এই মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে মোস্টলি আমরা আমাদের স্টাডি করতে গিয়ে যে সমস্ত হিস্টোলজি বা কোনো একটা সেলের ভিতরকে দেখতে হয় সেগুলো আমরা ইজিলি দেখতে পাই, মোস্ট অফ দেম। কিন্তু যদি মনে করো কোনো একটা সেলেরই একেবারে সূক্ষ্ম কোনো অর্গানেলিকে বা তার ভেতরকে আরো অনেক বেশি রেজলিউশন বাড়িয়ে যদি অনেক বড় করে দেখতে হয়, তখন কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা এই লেন্স দিয়ে তৈরি মাইক্রোস্কোপ এগুলো কাজে লাগে না। তখন আমাকে আরেকটা মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়, দ্যাট ইজ কল ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটার মধ্যেও কিন্তু অনেক লেন্স লাগানো থাকে, মনে রাখবে অনেক ধরনের হাই পাওয়ারফুল লেন্স লাগানো থাকে। এগুলোর মধ্যে আমাদের এই অবজেক্টগুলোকে ওই ভেতরের মেশিনের মধ্যে দিয়ে ছোট, ওখানেও স্লাইড থাকে, সেই স্লাইড এখানে ভিতরে ভরে দিতে হয়। স্লাইডগুলো ভরে দিলে এখান থেকে যে পিকচার জেনারেট হয় সেটা খালি চোখে আবার দেখা যায় না, তার জন্য আমাদের এই ধরনের ফ্লুরোসেন্ট স্ক্রিন দিতে হয়। সেই স্ক্রিনের মধ্যে আমরা মোর দ্যান লাখ টাইমস বড় করেও আমরা কোন একটা অবজেক্টকে দেখতে পারি। তাহলে আমরা একেবারে ভেতরে ঢুকে দেখে বুঝতে পারবো যে আমাদের সেলের একেবারে ডেপথে কি আছে। তাই আজকের আধুনিক অবস্থায় আমরা কিন্তু বায়োলজির অনেকটা ভেতরে চলে গেছি, এটাকে রিডাকশনাল বায়োলজি বলা হয়, অর্থাৎ বিগার সাইজ থেকে আমরা ক্রমাগত স্মলার সাইজে চলে গেছি। এইভাবে করে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে রিডাকশনাল স্টাডির মাধ্যমে, অর্থাৎ কিভাবে ছোট ছোট ভেঙে ভেঙে, ধরো এটা আমার একটা আঙুল, সেই আঙুল বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটার ভেতরে যদি ওই ছোট ছোট দাগগুলো আছে, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও আমরা একটু ভালো করে দেখতে পাই, কিন্তু তার থেকে আরো যদি সূক্ষ্ম নলেজ নিতে হয় তাহলে আমরা পাবো না। তাহলে এখান থেকে যদি একটা সেল বের করে নিই, তাকে আরো বেশি ম্যাগনিফাই করি, প্রথমে কম্পাউন্ড দিয়ে ম্যাক্সিমাম করা যাবে, খালি সেলটাকে বোঝা যাবে, কিন্তু সেলের ভিতরে কম্পাউন্ড দেখতে গেলে, সেলের ভিতরের কম্পোনেন্ট দেখতে গেলে, সেলের ভিতরকার সেল মেমব্রেন দেখতে গেলে, বা তার ভিতরে ছোট ছোট অর্গানেলি মানে রাইবোজোম যে অর্গানেলি আছে তাকেও যদি আমরা দেখতে চাই, তাকেও কিন্তু দেখা সম্ভব আছে ইলেকট্রন মাইক্রোস্কোপে। আমরা অনেক গুণ অংশে অনেক গুণ তাকে ম্যাগনিফাই করে দেখতে পারি। এই যে আমাদের ক্রমাগত উন্নত বিজ্ঞান ব্যবস্থা, তার জন্য আজকে বায়োলজি এতটা ডেভেলপ করেছে এবং আরো ডেভেলপের সুযোগ আছে, সেটা রিসার্চ ফিল্ডে গিয়ে তোমরাও বুঝবে এবং আমরাও কিছুটা বুঝতে পেরেছি। এখনো আমরা সব বুঝতে পারিনি, কারণ একটা লাইফে মানুষের স্টাডি লাইফ এত বেশি চলে না, তার জন্য এটা কিউমুলেটিভ স্টাডি করে একটা গ্রুপ যে স্টাডি করে, পরবর্তী জেনারেশনে যে আসে তারা আরো ডেপথে নলেজ নিয়ে থাকে। যেরকম তোমরা মোবাইল ফোন দেখেছো, আমরা যখন যে মোবাইল ফোন দেখেছি, তারপরে আজকের যে মোবাইল ফোন আমরা দেখেছি, প্রত্যেক বছর মোবাইল ফোনের কোনো না কোনো আপগ্রেড হচ্ছে। আমরা ভাবতে পারবো না আজ থেকে 50 বছর পরে আমাদের হাতের এই মোবাইল ফোন কতটা আপডেট হয়ে যেতে পারে। সেটা আমরা এখন বসে কল্পনা করে, যত বড় খুশি কল্পনা করো, সবই সম্ভবত আমাদের মোবাইলে আপডেট হয়ে যাবে। সেরকমই এই ধরনের মেশিনগুলোতেও ক্রমাগত আপডেট হয়ে গেছে। রবার্ট হুক, রবার্ট লিওয়েনহক তাদের সেল ইনভেনশনের পরে, কিন্তু আমরা রবার্ট হুক বা লিওয়েনহক তারা যতটুক সেলকে দেখিয়েছিলেন তার থেকে আমরা অনেক অনেক বেশি উন্নত হয়েছি। কিন্তু যতই উন্নত হই না কেন, আমরা তাদেরকে আমাদের প্রথম পায়োনিয়ার হিসেবে আমরা তাদের রিমেম্বার করব। চলো আমরা নেক্সট পার্টে পড়ে যাই, সেল থিওরি। সেল থিওরি পড়তে গেলে আমরা এই পার্টটা কিন্তু এক্স্যাক্টলি পরীক্ষায় আসবে। আমি তোমাকে বলি যে সেল থিওরি যে কোনো কোশ্চেন আসবেই আসবে, কাজে এই পার্টটা পড়ার আগে আমি কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, পারলে স্ক্রিনশট রেখে দিতে পারো বা ভিডিও পজ করে দিয়ে তোমরা লিখে নিতে পারো, যে পয়েন্টগুলো আমি একে একে এখন বলে যাব। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট। স্লেডেন অ্যান্ড সোয়ান খুব ইম্পর্টেন্ট দুজন নাম আমাদের সেল থিওরির ক্ষেত্রে এবং সেলকে আরো ভালোভাবে ডিসকভার করার জন্য। দেখো এখানে হলেন এম.জে. স্লেডেন অ্যান্ড থিওডর ডি সোয়ান, এই যে নামগুলো, এদের নামগুলো ভাবতে হবে। 1838-এ observed that plant has composed of cell, প্ল্যান্ট সেল দিয়ে কম্পোজ করেছিল। এটাও একটা সেল থিওরির একটা পস্টুলেট, মাথায় রাখবে, যেটাকে বলে স্লেডেন সোয়ান ফর্মুলেটেড সেল থিওরি। স্লেডেন অ্যান্ড সোয়ান দিয়ে তৈরি প্রথম সেল থিওরি, বাংলায় বলে কোষতত্ত্ব। অর্থাৎ
যে কোনো কিছু থিওরি বা তত্ত্ব দেওয়া মানে কি, সাম ফর্মুলেশন, কিছু একটা কথা লেখা সংক্ষেপে ইন শর্টে দেওয়া থাকবে, যার মধ্যে দিয়ে, যে কথাগুলোর মধ্যে দিয়ে আমাদের কোনো একটা ফুল নলেজকে একবারে থাকবে এবং দ্যাট উইল বি অলমোস্ট ইউনিভার্সাল। যদিও স্লেড অ্যান্ড সোয়ানের এই থিওরির মধ্যে অনেক শর্টকামিং ছিল, বাট স্টিল বলবো এই থিওরিটার উপরে ভিত্তি করে কিন্তু স্টাডি, অর্থাৎ তারা সমস্ত কিছু দিক বিচার করে কিছু ফর্মুলেটেড ওয়ার্ডস তারা দিয়েছেন, যেগুলো দিয়ে সেলের ওপরে যদি আমরা সেটাকে অ্যাপ্লাই করি তাহলে সব ক্ষেত্রে ইউনিভার্সালি সেই ফর্মুলেশনটা অ্যাপ্লাইড হয়। তার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো, সেই ল্যাঙ্গুয়েজগুলো এক্স্যাক্টলি লিখতে হয়। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে লিখতে হবে, আর বেঙ্গলি মিডিয়ামে তোমরা এই কথাগুলো বাংলায় কনভার্ট করা আছে বইগুলোর মধ্যে, সমস্ত লাইনগুলো একদম হুবহু লিখতে হয়। কোনো একটা লাইন গন্ডগোল হলে কিন্তু সেটা থিওরিতে না থেকে সেটা অন্যদিকে চলে যাবে। যেমন আজকে নিউটনস ল লিখতে গেলে থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল রিয়াকশনস, ইকুয়াল অ্যান্ড ইকুইভ্যালেন্ট রিয়াকশন, ইকুইভ্যালেন্টটা না বললে হয় না। এরকম এই যে স্মল স্মল শব্দগুলো থাকে, এই শব্দগুলো তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। কাজেই স্লেড অ্যান্ড সোয়ানের যে থিওরি সেটা তোমাদের দেবো, এটা মনে করতে হবে। আর থিওডর ডা সোয়ান, তার সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে নি। রিপোর্টেড দ্যাট সেল হ্যাড আ থিন আউটার লেয়ার, প্রত্যেকটা সেলের থিন আউটার লেয়ার থাকে, যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। হি অলসো ফাউন্ড দ্যাট প্ল্যান্ট সেল হ্যাভ সেল ওয়াল, অ্যানিমেল সেলে থাকবে সেল মেমব্রেন আর প্ল্যান্ট সেলে থাকবে সেল ওয়াল। এটা একটা থিওরির মধ্যে রাখা যেতে পারে। নেক্সট থিওরিতে হি প্রপোজ দ্যাট, স্লেডেনের প্রপোজাল এটা, আ হাইপোথিসিস অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট সেলস, plants are correspond of cell and products of cell, খুব ইম্পর্টেন্ট। হি প্রপোজড অ্যান হাইপোথিসিস, একটা হি প্রপোজড এ হাইপোথিসিস, সে একটা হাইপোথিসিস বা ওই যে বললাম না কিছু ওয়ার্ড দিয়েছেন, অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট আর কোরসপন্ডেন্ট অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেল, এবং সেল এবং সেলেরই প্রোডাক্ট দিয়ে অ্যানিমেল এবং প্ল্যান্ট এর বডিটা তৈরি হয়েছে। এটা একটা ফর্মুলেশন, একটা থিওরি, এটাকে মাথায় রাখতে হবে থিওরিটায়। এরপরে রুডলফ ভার্শো উনি একটা ইম্পর্টেন্ট থিওরি দিয়েছিলেন 1855-এ, এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম ওমনিস সেলুলা ই সেলুলা, তার মানেটা হচ্ছে প্রত্যেকটা সেল আগে থেকে তৈরি হওয়া কোনো সেল থেকে তৈরি হয়েছে। এই যে ইনি হলেন রুডলফ ভার্শো, নামটা মনে রাখবে, একটু দাঁড়িয়ে আছে ওনার। এক্সপ্লেইন দ্যাট celled divided and new cells are formed from pre-existing cells, pre-existing cells, এই কথাটির মানেই হলো omnis cellula e cellula, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। হি মডিফাইড দ্য সেল থিওরি, স্লেড অ্যান্ড সোয়ান যে সেল থিওরি দিয়েছিলেন উনি বলেছিলেন, এখন উনি তার থেকে একটু অ্যাডভান্স স্টাডি করেছিলেন, বলেছিলেন স্লেড অ্যান্ড সোয়ানের থিওরিটা গুড থিওরি, বাট তার সঙ্গে যদি আমরা কিছু মডিফাই করতে পারি তাহলে দেখা যায় যে কমপ্লিটলি একটা সেল থিওরি করা যায়। হু কমপ্লিটেড দ্য সেল থিওরি? আনসার উইল বি রুডলফ ভার্শো। ইম্পর্টেন্ট, তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেল থিওরিকে নতুন করে লিখে, তিনি বলেছিলেন অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। এই জায়গাটা কিন্তু অল লিভিং অর্গানিজম, উনি শুধু প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল না বলে অল লিভিং অর্গানিজম কথাটাকে অ্যাড করে দিলেন। নেক্সট পয়েন্টে তিনি খুব মার্ভেলাস একটা ইনফরমেশন দিলেন, তা হচ্ছে অল সেলস অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। যদিও এই কথাটা কিন্তু সেই স্লেড অ্যান্ড সোয়ানের থিওরির সঙ্গে মিল খায়, কিন্তু জাস্ট ওয়ার্ডিং গুলো কিছুটা চেঞ্জ করে দিয়েছেন, তার জন্য এটাকে আমাদের মাথায় রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট সেল থিওরির মেইন পোস্টুলেট তোমাদের বলে দিলাম, এই দুটো মেইন। কারণ এই যে স্লাইডের মধ্যে সমস্ত ছোট ছোট বইয়ের সমস্ত লেখা যদি আমি তুলে স্লাইড শো তৈরি করে দেওয়া যায় তাহলে তোমাদের সামনে এটা একটা মনোটোনাস লাগবে। বইতে তো লেখাই থাকে, বইতে কিন্তু এই তিনটে 6টা করে রুলস বলা আছে, 3টে আর্লি রুল, 3টে লেটার রুল, এই বলে মোট 6টা রুল দেওয়া আছে। কোন বইতে 4+4 4+4 8টা রুলের কথা বলা হয়। 8 রুলস অফ স্লেড অ্যান্ড সোয়ানের, সেটাকে আমরা
সেলুলার থিওরি বা সেল থিওরির প্রিভিয়াস ভার্সন বলতে পারি, আর অ্যাডভান্স ভার্সনকে আমরা রুডলফ ভার্শো যেটাকে কারেক্ট করে দিয়েছিলেন সেভাবে। এবং তারও পরে একেবারে মডার্ন বায়োলজিস্টরা আরেকভাবে তোমাদের বলে দিই, তারা ওই ডিএনএ এবং আরএনএ কে তার মধ্যে ইনকর্পোরেট করে দিয়েছেন। বলেছেন ডিএনএ আরএনএ এই জায়গাগুলো যত আমরা বেশি করে দেখেছি, আমরা সেলের ভেতরে ঢুকেছি, সেলকে নিয়ে স্টাডি করেছি, মেশিন আমাদের যে ভিজুয়ালাইজেশনটা আরো বেশি স্ট্রং হয়েছে। আমাদের ভিজুয়ালাইজেশন তো স্ট্রং হয়নি, আমরা মেশিন দিয়ে স্ট্রং করেছি, তত এই সেল থিওরিতে সামান্য সামান্য কিছু মডিফিকেশন এসছে। কিন্তু তাই স্লেডেনশোয়ান এবং ভার্শো যারা ছিলেন পাইনিয়ার 1855, তার মানে কত বছর আগে ভাবতে পারো, তারা কিন্তু তাদের খুব ওল্ডার জেনারেশনের মাইক্রোস্কোপ দিয়ে দেখেও আরো আদার স্টাডি করেও তারা একটা কমন ফর্মুলেশন দেওয়ার চেষ্টা করেছেন যে সেলই ইউনিট অফ লাইফ। প্রোটিনও হতে পারত, কার্বোহাইড্রেট হতে পারত, ফ্যাট হতে পারত, বা আরো অন্য কিছু হতে পারত। কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় ভালো করে ঢুকাতে হবে যে হোয়াট ইজ সেল থিওরি। থিওরি মানে সাম গ্রুপ অফ সেন্টেন্সেস, গ্রুপ অফ লাইন্স, যেটা দিয়ে একটা সেলকে বা ইউনিভার্সালি আমরা ডেসক্রাইব করতে পারি। সেই জন্য সেল থিওরিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওভারভিউ অফ সেল, সেলের একটা যদি ওভারভিউ নিয়ে যাই, আমরা এগুলোকে একটুখানি কুইকলি যাব, কারণ কুইকলি না গেলে তোমাদের সামনে এই সেল থিওরি বিষয়গুলোকে নিয়ে সারাক্ষণ বসে থাকলে তোমাদের আমরা সিলেবাসে বেরোতে পারবো না। আমরা ওয়ান বাই ওয়ান করে যাব। দেখো, এবারে এই ওভারভিউ করবার আগে আমি তোমাদের কাছে একটা গল্প বলে নিই। গল্পটা নয়, একটা এক্সপেরিমেন্ট। কিভাবে এই সেলের অর্গানেলিগুলোকে আইডেন্টিফাই করা যায় এবং দেখা যায়, তার জন্য সেল ফ্রাকশনেশন বলে একটা টেকনিক ব্যবহার করা হয়। সেল ফ্রাকশনেশন ব্যাপারটা কিছুই নয়, আমি সেল ফ্রাকশনেশনের গল্পটা তোমাদের সামনে বা কিভাবে করা হয় সেটা রাখছি, তোমরা বুঝে যাবে যে কিভাবে একটা সেল এবং তার কম্পোনেন্টগুলোকে আমরা আলাদা করতে পারি এবং সেগুলোকে মাইক্রোস্কোপের নিচে আলাদা আলাদাভাবে আজকে দেখতে পারি। কিন্তু এটা ওই পুরনো যারা সায়েন্টিস্ট ছিলেন তারা কিন্তু এইভাবে করেননি। মডার্ন টেকনিকে কিভাবে সেল থেকে অর্গানেলগুলোকে আলাদা করা হয় তার জন্য যে এক্সপেরিমেন্টটা করা হয় সেটা তোমাদের আমি বাই মাউথ বলে দিচ্ছি, শুনে নাও। এটার কোনো স্লাইড আলাদা করে তৈরি করা হয়নি। একটা লিভারের সেল, একটা টুকরো নেওয়া হয়, তোমরা জানো বাজার থেকে যে কোনো লিভারের টুকরো, সেটাকে পুরো মিক্সির মতো একটা ব্লেন্ডার হয়, সেই ব্লেন্ডারের মধ্যে একদম অনেকক্ষণ ধরে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়, একদম ডাস্ট করে দেওয়া হয়, একটা ঘোল মতো করে দেওয়া হয়, পুরো যেন লিভারের ঘোল। তার মধ্যে সামান্য ওয়াটার, ডিস্টিল ওয়াটার মিশিয়ে দেওয়া হয়। তারপরে পুরো একটা টেস্ট টিউব অর্ধেকটা ভরে দেওয়া হয়, সেটার মধ্যে ওই অনেকটা মিক্সি বা ঘোলের মতো, একটা মিল্ক শেকের মতো দেখে মনে হবে। সেটাকে নিয়ে একটা সেন্ট্রিফিউগাল মেশিন, সেন্ট্রিফিউগাল মেশিন কাকে বলা হয়, একটা ছোট্ট বাক্সের মতো মেশিন হয়, তার মধ্যে টেস্ট টিউব ভরে দেওয়া যায় এবং মাথাটা ঢেকে দিলে তাকে যদি ইলেকট্রিক সুইচ দেওয়া হয় সেটা পুরো ঘুরতে থাকে। যেরকম সেন্ট্রিফিউগাল ফোর্স হয়, হাতের মধ্যে যদি একটা সুতো বেঁধে তার মাঝখানে একটা ঢিল বেঁধে আমরা ঘুরিয়ে দিই, তারপরে ঢিলটা যেমন একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল নয় সেন্ট্রিফিউগাল, এই ফোর্সে ঘুরতে থাকে, সেরকমই ওই যে লিকুইড তার ভেতরে যে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর ভেতরেও সেই ফোর্সটা অ্যাপ্লাইড হবে। এবং অ্যাপ্লাইড হতে গিয়ে সেলের মধ্যে যে যে কম্পোনেন্টগুলোকে আমরা পুরো ডাস্ট বা গুঁড়ো করে ফেলেছিলাম বা একেবারে লিকুইড শেক বানিয়ে দিয়েছিলাম, সেগুলোর মধ্যে যেগুলো কম্পারেটিভলি হেভি মেটেরিয়াল, হেভি কম্পাউন্ড আছে, হেভি কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো আমরা সেলের একদম যেটা বটম, পুরো সেল নয়, আমাদের যে টেস্ট টিউব আছে তার বটম নিচের সাইডে জমা হতে শুরু করবে। যেটা হেভিয়ার হবে সেটা সবার আগে জমা হবে, আর যেগুলো ক্রমাগত লাইটার ওয়েট হবে সেগুলো ধীরে ধীরে আমাদের আস্তে আস্তে অনেক বেশি ঘোরাতে হবে, অনেক বেশি সময় ধরে ঘোরাতে হবে, তারপরে সেগুলো আমরা আলাদা করতে পারবো। কিভাবে করা হয়, প্রথমে 2 থেকে 5 ঘন্টা যদি ঘুরিয়ে দেওয়া যায় ওই মেশিনটিকে, তারপরে আবার টেস্ট টিউবটাকে বের করে আনলে দেখা যায় টেস্ট টিউবের তলার মধ্যে উপরের যে সুপারন্যাটেন বা উপরের যে লেয়ারটি থাকে, কারণ আবার দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, নিচের দিকে যেগুলো হেভি মেটেরিয়াল আছে সেলের সেগুলো জমা হয়ে যাবে। তাহলে উপরের যে মেটেরিয়ালটা থাকলো ঘোলটাকে, সেটাকে আলাদা একটা টেস্ট টিউবে সরিয়ে নিয়ে একদম নিচে পড়ে থাকা যে মেটেরিয়ালগুলো সেগুলোকে সেপারেট করে ফেলা হয়, তারপরে সেগুলোকে আলাদা করে পরীক্ষা করা হয়। দেখা যায় আমাদের সেলের মধ্যে সবথেকে হেভি
আইটেম হলো নিউক্লিয়াস। তাহলে সবার আগে নিউক্লিয়াসটা সেপারেট করে ফেলা হয়। তারপরে যে ওই যে উপরে সুপারন্যাটেন, উপরে যে মেটেরিয়ালটা ছিল টেস্ট টিউবের মধ্যে, যেটা উপরে ঢেলে নিয়েছে অন্য টেস্ট টিউবে, সেই অন্য টেস্ট টিউবটাকে নিয়ে আবার সেন্ট্রিফিউগাল মেশিনে তাকে আরেকটু বেশি সময় ধরে বেশি আরপিএম, রোটেশন পার মিনিট, এইভাবে আরপিএম এ ঘোরানো হলে তারপরে তার থেকে ভারী যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আলাদা হয়। এইভাবে দেখা যায় সেকেন্ডে যেটা বেরিয়ে আসে সেটা মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াটা নিউক্লিয়াসের থেকে লাইটার, কিন্তু অন্যান্য অর্গানেলি থেকে একটু হেভিয়ার। এইভাবে করে আমরা 1 বাই 1 আমাদের এই রোটেশন পার মিনিটকে আরো বাড়িয়ে এবং সব শেষে তাকে অনেক বেশি সময় ধরে ঘুরিয়ে, এমনকি এটা 24 আওয়ার বা 48 আওয়ার ধরেও অনেক সময় মেশিনটিকে ঘোরাতে হয়। ঘোরাতে 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 তার মানে 1 বাই 1 প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা হয়ে আসতে শুরু করে। মনে রাখবে সব থেকে শেষে যে আসবে সে হবে সব থেকে লাইটার অর্গানেলি। তোমাদের কাছে নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে, আমি হেভিয়েস্টকে নিয়ে আমরা বুঝে গেছি নিউক্লিয়াস, তাহলে মোস্ট লাইটার যাকে 24 আওয়ার বা 48 আওয়ার ধরেও ঘুরিয়ে 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 আলাদা করা যায় না, এতটাই কষ্টকর, অনেক বেশি ঘুরিয়ে তাকে সব শেষে যে কম্পোনেন্টকে আলাদা করা হয় সেটা হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমও সেলের মধ্যে একটা স্পেশাল অর্গানেলি। এইভাবে 1 বাই 1 সেলের মধ্যে থাকা যে কম্পোনেন্টগুলোকে আমরা আলাদা করে স্লাইডের নিচে নিয়ে গিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপে অবভিয়াসলি তাকে স্টাডি করে দিয়ে সেল থিওরিকে আরো ভালো করে বোঝবার চেষ্টা করেছি এবং সেলকে নিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করেছি কিভাবে প্রত্যেকটা অর্গানেলি অর্গানাইজ করে থাকে, কিভাবে তারা নিজেরা কাজ করে, সেই সমস্ত নলেজগুলোকে 1 বাই 1 আমাদের কাছে এইভাবে এসে গেছে। এই চ্যাপ্টারের মধ্যে এইভাবেই আমরা প্রত্যেকটা অর্গানেলির ডিটেল তোমাদের কাছে 1 বাই 1 রেখে দেব। তাহলে চলো, অল সেল কন্টেইন, প্রত্যেকটা সেলের মধ্যে কি কন্টেইন থাকে? থাকে হচ্ছে সাইটোপ্লাজম। তোমরা জানো সাইটোপ্লাজম ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট। আর সেমি ফ্লুইড ম্যাট্রিক্স, অর্ধ তরল পদার্থ বা ধাত্র, বাংলায় ধাত্র বলে, ম্যাট্রিক্স ইংলিশ মিডিয়ামে তোমাদের এটাই শিখবে। হোয়ার সেলুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস অকার, দিস কিপস দ্য সেল ইন লিভিং স্টেজ। এই সাইটোপ্লাজমটাই একটা সেলকে লিভিং স্টেজে রাখে। তাহলে নন লিভিং সেলে এই সাইটোপ্লাজমটা নন লিভিং এর মতো রেসপন্ড করে। এছাড়া আছে রাইবোজোমস আর নন মেমব্রেনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে অর্গানেলিগুলো পড়বো তা আমাদের কেউ কেউ মেমব্রেনাস, সিঙ্গেল মেমব্রেনাস, কেউ ডাবল মেমব্রেনাস, কেউ উইদাউট মেমব্রেন। মনে রাখবে রাইবোজোম, এটা মনে রাখবে উইদাউট মেমব্রেন, রাইবোজোমের বাইরে কোনো মেমব্রেন থাকে না। বিকজ জানবে রাইবোজোম অ্যাকচুয়ালি একটা আরএনএ, আরএনএ, রাইবোজোমাল আরএনএ, তারা একসঙ্গে জুড়ে তৈরি হচ্ছে রাইবোজোম অর্গানেলিটা। তাহলে রাইবোজোমের বাইরে কোনো আউটার লেয়ার নেই। নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি ফাউন্ড ইন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এদের দেখতে পাওয়া যায়, ফাউন্ড ইন সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড অন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই কয়টা পার্টের মধ্যে রাইবোজোমকে দেখতে পাওয়া যায়। মনে রাখবে এর নামগুলো কি? সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যাবে। ক্লোরোপ্লাস্ট কি তোমাদের কিছুটা আগেই জানো তোমরা, যারা ফটোসিনথেসিস করে থাকে প্ল্যান্ট সেলে থাকে। মাইটোকন্ড্রিয়া সেলের পাওয়ার হাউস বলা হয়, এভরি সেলে থাকবে। অ্যান্ড অন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, RER বলা হয়, সেই জায়গাগুলোতে এটা থাকবে। অ্যান্ড অ্যাকচুয়ালি এই যে ব্লুইশ কালারটা দেখছো, স্কাই কালারটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম। আর রাইবোজোম ইজ দ্য মোস্ট মাইনুট স্ট্রাকচার, দ্য মোস্ট মাইনুট, সবচেয়ে ছোট, সবচেয়ে হালকা স্ট্রাকচার, এইগুলো তোমরা দেখতে পাবে। এই যে পাশে যে ছবিটি দেখছো, দিস ইজ অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক, এটাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ের মধ্যে যখন লেগে থাকে তখন অনেকটা ধার ধার মতো মনে হয় বা রাফ বলে মনে হয়, তাই এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলা হবে। ওভারভিউ অফ সেলের মধ্যে বাকি পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যারা সেলকে ড্র করতে চাও, অ্যানিমেল সেল, আমি বলবো এই সেলের ড্রয়িংটা
মোটামুটি ভালো তোমরা এটাকে করে নিতে পারো। একদম এইভাবে সেলটা ড্র করবে। এই যে মাঝখানে এই ড্রয়িংটা কিন্তু দরকার আছে, এই ড্রয়িংটা আমি আলাদা করে এখানে করে দিচ্ছি না, কিন্তু হুবহু এটা খুব সিম্পল ড্রয়িং। মাঝখানে একটা নিউক্লিয়াস, তার মধ্যে এই যে ছোট 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 ডটগুলো দেওয়া আছে, এই যে ছোট ডটগুলো দেখছো এগুলো নিউক্লিওপ্লাজম। তার মাঝখানে এই যে ছোট অংশটি দেখছো, আমি আগেই বলে দিচ্ছি, পরে আরেকবার বলবো, নিউক্লিওলাস বলা হয়। এর এই যে গায়ের মধ্যে কতগুলো রেটিকুলামের মতো দেখছো ডট ডট দেওয়া, এই যে ডটগুলো দেওয়া আছে, এই যে সমস্ত ছোট ছোট ডটগুলো দেওয়া আছে, এই ডটগুলো হচ্ছে রাইবোজোমের ডট, এবং এগুলোকে বলা হয় RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো তোমাদের ড্র করে দিতে হবে। এছাড়া কিছু দু একটা এপাশ দিয়ে নর্মাল ইয়ার থাকে, এরকম লম্বা লম্বা দাগ দিয়ে করবে, এই যে সাইডের সেলের সাইড দিকে দিয়ে দিতে পারা যায়, সেগুলোকে বলা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরে এক এক করে তোমাদের বলবো। ACR। আর এইখানে দেখছো এই যে স্ট্রাকচারগুলোকে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া দেখা যাবে। ক্লোরোপ্লাস্ট তোমরা অ্যানিমেল সেলে দেবে না, কারণ এটা অ্যানিমেল সেল, কারণ সেলের বাইরের দিকে সেল মেমব্রেন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেল ওয়াল নেই। এখানে একটা বাইরে থেকে যে কিভাবে সেলগুলো বেরিয়ে যাচ্ছে বা সেলের থেকে মেটেরিয়ালগুলো নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেল যখন কোনো কিছু সিক্রেট করে, এবং কিছু ভেসিকেল ভ্যাকুয়াল, এই যে ছোট ভ্যাকুয়ালগুলো দেবে, এই ছোট ছোট ভেসিকেলগুলো এখানে দিয়ে দেবে। এই যে সিস্টার্নি সহ একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ গোল করে, এটাকে বলা হয় গলগি বডি। এগুলো প্রায় সবকটা, এই যে মাঝখানে দেখছো যে সেলের মধ্যে কিভাবে বাইরে এসে সেলের মধ্যে থাকা লাইসোজোম তাদের সিক্রিশনগুলো, লাইসোজোম থেকে এভাবে সেল থেকে সিক্রিশন বাইরে চলে আসে, এটাও তোমরা দেখতে পাবে। এটা একটা অ্যানিমেল সেলের টিপিক্যাল ছবি। এরপরে আরো অনেক ছবি দেব, বাট এটা ড্রয়েবল ছবি তোমাদের বললাম। একটা টিপিক্যাল সেলের সাইজ হচ্ছে 10 to 20 মাইক্রোমিটার বা মাইক্রন। মাইক্রোমিটার মনে রাখবে, কতগুলো ইউনিট তোমাদের বলে দেব, সেই ইউনিটগুলো কিভাবে এলো এগুলো একটু জেনে নিতে হবে। সেলের ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজে আমরা দেখতে পাই। কেন এই সাইজ অ্যান্ড শেপ হয় আলাদা? সেল তো একই রকম হতে পারতো, যেহেতু সব সেল একরকম, সেলের সাইজও কেন তাহলে আলাদা হয়? অ্যাকচুয়ালি অ্যাজ পার ফাংশন, কাজ করার হিসেবে সেলের আকার আকৃতি চেঞ্জ হয়ে যায়। সেলের বেসিক একই থাকে। যেমন ধরো, আমাদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করে বলে দিই, যারা প্লেন এরিয়া সমতল ভূমিতে থাকে তারা একটু লম্বা আকারের মানুষ হবে, আবার যারা পাহাড়ি বা হিলি এরিয়া থাকবে সেই মানুষগুলো একটু বেটে আকৃতির হয়। এই যে কাজে, কারণ হিলি এরিয়া তাদের বেশি করে খাটনি করতে হয়, পাহাড়ে কন্টিনিউয়াস চড়তে হয়, চড়তে চড়তে তাদের ডেভেলপমেন্টটা বা তাদের হাইটের ডেভেলপমেন্টটা বেশি হয় না। কিন্তু যেগুলো প্লেন এরিয়া থাকে তাদের মধ্যে অনেকে আবার লম্বা আকৃতির হতে দেখা যায়। হিলি এরিয়ায় লম্বাটা দেখা যায় না, কারণ তাদের এলাকা ভিত্তিক তাদের ফাংশনগুলো, তাদের বডি ফাংশনগুলো একটু ডিফার করে যায়। সেরকমই সেলের বিভিন্ন রকমের সাইজ হয়, সেগুলো তাদের ফাংশন বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হিসাবে সেলের শেপগুলো আলাদা হয়। টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেল 1 থেকে 2 মাইক্রন। PPLO, দ্য স্মলেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড, যাকে বলে প্লুরো নিউমেনো লাইক অর্গানিজম, 0.1 মাইক্রোমিটার। আর ভাইরাস 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার এর ইউনিটগুলো তোমাদের আমি মুখে বলে দিচ্ছি, মাথায় রাখবে। কতগুলো বেসিক আছে। 1 মিটার, তুমি ভেবে নাও 1 মিটার কতটুকু? প্রায় 3 ফুট, 3 ফুটের থেকে একটু বেশি একটা লম্বা একটা শেপ তোমরা মনে করে রাখো। আমরা এই মিটারকে মাথায় রেখে তার কত ভাগের এক ভাগকে যে ইউনিট আমরা সেলের ক্ষেত্রে ব্যবহার করব, কখনো ইউনিট হিসেবে অ্যাংস্ট্রম ইউজ করি, কখনো ন্যানোমিটার ইউজ করি। এবার ধরো যদি অ্যাংস্ট্রম বলা হয়, মনে রাখবে এই একটা ইউনিট মনে রেখো, 10 টু দি পাওয়ার, আমরা বলছি -10, অর্থাৎ 1 মিটারের 10 টু দি পাওয়ার -10, তাতে দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 1-এর পেছনে 10টা শূন্য দিয়ে যদি 1 মিটারকে ভাগ করি, তাহলে যে স্মলেস্ট ইউনিটটা পাবো সেটাকে অ্যাংস্ট্রম বলা হয়। সেটাকে যদি -9 দিয়ে, তাকে ন্যানোমিটার বলা হবে। ন্যানোমিটার অ্যান্ড অ্যাংস্ট্রমের মধ্যে অনলি 1 জিরোর ডিফারেন্স। 10 টু দি পাওয়ার -10 মিটার হলে
হয়ে যাবে সেটা অ্যাংস্ট্রম। আর 10⁻⁹ হলে -9 মানে 1/1 পরে 9টা শূন্য, তাহলে যে ইউনিটটা পাবো, যে সাইজটা পাবো তাকে বলি আমরা ন্যানোমিটার। ভালো করে ভেবে রাখো, অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10। যারা সায়েন্স পড়ো তোমরা -10 মানে জানো 1/1 নিচে 10টা শূন্য। আর যারা ন্যানোমিটারে ইউনিট করতে চাও তাহলে একটা জিরো কম হবে, সেক্ষেত্রে 10⁻⁹ হিসেবে ব্যবহার করা হয়। এইভাবে কিছু ইউনিট আছে, তোমরা এই বেসিক দুটো ইউনিট যদি শিখে রাখো, এরপরে অনেকগুলো মিটারকে আমরা ভাগ করে তার স্মলেস্ট ইউনিটকে আমরা ভাগ করতে পারি, কোথাও ন্যানোমিটারে, কোথাও মাইক্রোমিটারে। ঠিক আছে। আবার যদি মাইক্রোমিটার বলা হয়, মাইক্রোমিটার কিন্তু 10⁻⁶, অর্থাৎ 1 লিখে নিচে 1-এর পটে যদি 6টা শূন্য দেওয়া যায় তত দিয়ে ভাগ করলে আমরা সেটাকে মাইক্রোমিটার বলি, মাইক্রন বলি। তাহলে মাইক্রনের থেকে ছোট সাইজ হচ্ছে ন্যানোমিটার, ন্যানোমিটারের থেকেও ছোট সাইজ হলো অ্যাংস্ট্রম। এইভাবে আমরা কিছু ভাগ করে নিতে পারি। ইনফরমেশনগুলো একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে হবে। দেখো, কয়েকটা মেইন ইনফরমেশন আমরা না দিলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে না। স্মলেস্ট সেল মাইক্রোপ্লাজমা, যেটার নাম আমরা পিপিএলও বলেছি, পিপিএলও কে মাইক্রোপ্লাজমাও বলা থাকে। 0.3 মাইক্রোমিটার ইন লেন্থ। লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল, আইসোলেটেড সিঙ্গেল সেল যেটা আলাদা করে, সেটা এগ অফ অস্ট্রিচ বা উট পাখির ডিমকে আমরা একটা সেল হিসেবে লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল ফ্রি লিভিং সেল হিসেবে ধরে নিতে পারি। লংগেস্ট সেল, আমরা লম্বা মনে করবে নার্ভ সেল। দেখো, নার্ভ সেলের আমি আগে কাজ বলেছি, নার্ভ সেলের কাজটা কি, ফাংশন বা ফিজিওলজি অনুসারে সেলের সাইজগুলো ডিফার করে। কারণ নার্ভ সেল দিয়ে ইলেকট্রিক ইম্পালস জেনারেট করতে হয়, যেটা অনেকটা তার বা ওয়্যারের মতো কাজ করে, তাই তাদেরকে লং লং সেল হতে হয়। লংগেস্ট সেল হচ্ছে একটা নার্ভ সেল। আর সাইজ অফ ব্যাকটেরিয়াল সেল 3 to 5 ন্যানোমিটার, মাইক্রোপ্লাজমার থেকে বড়। আর হিউম্যান আরবিসির সেল এই সাইজটা মনে রাখো 7 মাইক্রোমিটার, মাইক্রন, এটাকে মাইক্রোমিটার বা মাইক্রনও বলে থাকে, ইন ডায়ামিটার, ব্যাস। দেখো, এখানে যে ছবিটি দেওয়া আছে এটি একটি মাইক্রোপ্লাজমার ছবি। এটা স্মলেস্ট সেল, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে বড় করে দেখানো আছে। এর ভেতরে ডিএনএ আছে, রাইবোজোম আছে, কিছু মাইক্রোবডিজ আছে, ছোট ছোট বডিগুলোকে মাইক্রোবডিজ, এগুলো সেলের বিপাক বা মেটাবলিজমে কাজ করে। এই দেখা মানুষ হাতের মধ্যে ধরতে পেরেছে একটা সিঙ্গেল সেল, এটা অস্ট্রিচের সেল। তাহলে লার্জেস্ট সেল আমরা হাত দিয়ে ধরতে পারি। দিস ইজ দ্য নার্ভ সেল, লংগেস্ট সেল। আমরা আরবিসি সেল, এই পাশে আরবিসি আছে, এটা ব্যাকটেরিয়াল সেল। এই প্রান্তে যেটা দেখালাম, এই ব্যাকটেরিয়াল সেলটার সাইজ হচ্ছে 3 to 5 মাইক্রন বা মাইক্রোমিটার। আর এই যে সব শেষে যেটা দেখালাম এটা হচ্ছে আরবিসি, যে আরবিসি 7 ন্যানোমিটার। এই আরবিসি 7 ন্যানোমিটারটা তোমরা সবসময় মনে রেখো, আমি তোমাদের এটা সবসময় বলবো। কারণ আরবিসি 7 একটা নর্মাল সেল, ফ্রি লিভিং সেল হিসেবে আরবিসিটাকে আমরা একটা মাপে রাখবো। আমরা আরবিসির থেকে ছোট বা আরবিসির থেকে বড় এইভাবে আমরা অনেক সময় সেলকে এখন থেকে ভাবতে শুরু করব। কেন? দেখবে, আমরা যখন পিএইচ মিটার ধরি, পিএইচ মিটারকে কিন্তু 7 কে আমরা কনস্ট্যান্ট ধরি। 7 মানে কি, পিএইচ মিটারের যদি কোনো লিকুইডের মধ্যে পিএইচ 7 শো করে, বুঝতে হবে সেই লিকুইডটি ওয়াটার বা ইনঅ্যাক্টিভ, একটা যার মধ্যে কোনো অ্যাসিডিটি নেই, বেসিসিটি নেই, একটা পুরো নিউট্রাল ওয়াটারের পিএইচ 7 হয়। সেই কথায় এইটাকে বেস ধরে থেকে আমরা 7 এর থেকে কম যদি পিএইচ হয়, পিএইচ এর ভ্যালু হয়, তাহলে বলে যাব যে সলিউশনটা আছে সেটা অ্যাসিডিক। 7 এর থেকে যদি অল্প হলেও বেশি হয় সেটা হয়ে যাবে বেসিক বা অ্যালকালাইন। এইভাবে আমরা আরবিসি, যে আমরা একটা স্ট্যান্ডার্ড সেলকে সবসময় এখন ভেবে নেব, সেই স্ট্যান্ডার্ড সেলের 7, এটাও ভ্যালুটা 7, কিন্তু ওখানে পিএইচ ছিল, পাওয়ার অফ হাইড্রোজেন ছিল, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচ এর পুরো নাম। এখানে আরবিসির ক্ষেত্রে বা রেড ব্লাড কর্পাসেলের ক্ষেত্রে তার ডায়ামিটারটা 7 মাইক্রন বা 7 মাইক্রোমিটার। এটা কেন দরকার আছে? কারণ ভাইরাস, ব্যাকটেরিয়ারা এর থেকেও ছোট হয়, তার ফলে খুব সহজেই আরবিসির মধ্যে ইনকর্পোরেট করে যেতে পারে।
কিন্তু আরবিসির থেকে যদি বড় সাইজের কেউ হয় তাহলে আরবিসির ভেতরে ঢুকতে পারবে না। এইভাবে করে কিন্তু এই নলেজগুলো আমাদের ইন ফিউচারে কাজে লাগবে। তাহলে ভাইরাস, ভাইরয়েড এরা এতটাই ছোট, এমনকি মাইক্রোপ্লাজমা কিন্তু একটু ক্ষতিকর একটা পদার্থ। মাইক্রোপ্লাজমা দিয়ে অনেক ডিজিজও হয়। এটা ভাইরাস বলে আগে মানুষে ভুল করত, কিন্তু ভাইরাস নয়, সেটা একটা লিভিং অর্গানিজম, মোস্ট স্মলেস্ট লিভিং অর্গানিজম। আরবিসির মধ্যে এরা ঢুকে যেতে পারে। কাজে বুঝতে পেরেছ, খুব স্মল 0.3 মাইক্রন, যেটা 7 মাইক্রনের থেকে অনেক ছোট, আরবিসির মধ্যেও ঢুকে যেতে পারে। তাই আরবিসির সাইজ, আরবিসিকেই আমরা দেখতে পাই না, কিন্তু আরবিসি সেই তুলনায় 7 মাইক্রোমিটার হয়ে যায়। আবার যে সেলগুলো হয়, যে কোনো সেল, প্রত্যেকটা সেলের একটা অ্যাভারেজ যে ডায়ামিটার, সেটাকে আমরা বলবো 75 অ্যাংস্ট্রম। এটা অ্যাংস্ট্রমে বলতে পারবো। 7.5 যদি আমরা একটু বাড়াই, 7.5 মাইক্রন এই সাইজেও আমরা বলে নিতে পারি। তাহলে চলো সেলের ওভারভিউর পরে আরো একটা কিছু দেখে নিই। বেসড অন দ্য ফাংশন, দেখো সেলের ক্ষেত্রে আমরা ওভারভিউ যখন নিতে যাচ্ছি, বেসড অন দ্য ফাংশন, শেপ, আমরা শেপ দেখব অফ দ্য সেল মে বি ডিস্ক লাইক। তাহলে ডিস্ক লাইক সেল কোনগুলো বলছি? ডিস্ক শেপ সেল, তার ফাংশনটা হলে যে সমস্ত সেল দিয়ে বডিকে কভার করবে তারা চ্যাপ্টার সেল হবে, ডিস্ক শেপ হবে। আমাদের স্কিনের সেলগুলো ডিস্ক শেপ হবে। পলিগোনাল, যখনই পলিগোনাল কোনো সেল আসবে বুঝবে এটা সিক্রেটারি ইন নেচার, তারা কোনো কিছু সিক্রেট করবে। কলামনার, এটাও সিক্রেটারি ইন নেচার। কিউবয়েড, the most importantly hormone and enzyme secretary in nature. থ্রেড লাইক, সুতোর মতো কারা হবে? ওই যে ইলেকট্রিক ইম্পালস করে নিয়ে যায়, কিছুক্ষণ আগে বললাম নার্ভ সেল। অ্যান্ড ইরেগুলার শেপও হতে পারে কোনো কোনো সেল, যাদের মাল্টিপল ফাংশন থাকতে পারে। ইলংগেটেড সেল হতে পারে, মাসেল সেল। তাই সেই হিসেবে আমরা কতগুলো সেলের আমরা নাম বলতে পারি। প্ল্যান্টের ক্ষেত্রে প্যারেনকাইমা সেল, এর আগে তোমাদের বলেছি রাউন্ড রাউন্ড শেপ আছে, এই দেখো প্যারেনকাইমা সেল। যদি আমরা এলএস বা লংগিচুডাল সেকশন দেখি তাহলে এইভাবে ইলংগেটেড দেখব। আর যদি আমরা টিএস বা ট্রান্সভার্স সেকশন করি তাহলে এটা লম্বা দেখব। লংগিচুডাল সেকশন মানে এইভাবে কাটছি, লম্বা লম্বি কাটছি। ট্রান্সভার্স সেকশন মানে আমি এইভাবে কাটছি, এইভাবে কাটিংটা এইভাবে করছি, এটাকে টিএস বলা হয়, এটাকে এলএস বলা হয়। এখন থেকে টিএস মানে ট্রান্সভার্সানাল সেকশন, এলএস মানে লংগিচুডিনাল সেকশন, এটাকে মাথায় রাখতে হবে। এছাড়া আছে হচ্ছে কোলেনকাইমা টিস্যু, দেখো মাঝখানে মাঝখানে তারা কর্নারের মধ্যে তারা ঠিক, এটা এর আগে বলে দিয়েছিলাম কোলেনকাইমা টিস্যুকে চেনবার জন্য। এছাড়া আছে স্ক্লেরেনকাইমা টিস্যু, দ্য ডেড টিস্যু, একদম লম্বা, বাইরে থেকে ফাইবাররা এই টিস্যুগুলো হয়। এই অল দিজ আর প্ল্যান্ট টিস্যু, দেখো প্ল্যান্টেরও ইউনিট। এবং এরপরে যদি আমরা অ্যানিমেল ইউনিটে চলে আসি, অ্যানিমেলের মধ্যে নার্ভ সেল, মাসেল সেল, এটা পুরো নলের মতো দেখতে হয়। বোন সেল এরকম দেখতে হবে, ছোট ছোট ইরেগুলার শেপ। দেন গ্ল্যান্ড সেল, কিউবয়েডাল, কলামনার, এগুলো তোমাদের আরো বলে দেবো। এছাড়া আরবিসি, ডাব্লিউবিসি, আরবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেলস, রেড ব্লাড কর্পাসেলস। হোয়াইট ব্লাড কর্পাসেলস এর মধ্যে নিউক্লিয়াস থাকে, হিউম্যানের আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, এগুলো ইম্পর্টেন্ট। আবার কতগুলো উইথ টেইল, এই যে স্পার্ম সেল দেখতে পাচ্ছ, এটা আমাদের স্পার্ম সেল, তার টেইল আছে। আর এগ সেল, ম্যাক্রো, এগ যে কোনো ধরনের ডিম বা ফিমেল রিলেটেড এগ সেল, তারা একটু বিগার হয়, তাদেরকে ম্যাক্রো দিয়ে আমরা টার্মিনালাইজ করব। আর মাইক্রো সেল দিয়ে আমরা স্পার্মকে টার্মিনালাইজ করব, যাদের টেইল আছে, তাদের মুভমেন্ট করে। এরকম ভার্সেটাইল শেপ অ্যান্ড সাইজ হয় কেন? কেনটা বলে দিলাম, কারণ অ্যাজ পার দেয়ার ফাংশন, অ্যাজ পার দেয়ার সিচুয়েশন বা অবস্থান, বা কোথায় তারা অবস্থান করছে তার উপরে এত ডিফারেন্স সেল হয়। কিন্তু প্রত্যেকটা সেলের বেসিক যে জিনিসগুলো, সাইটোপ্লাজম, রাইবোজোম, এগুলো কিন্তু প্রায় অনেক সেলগুলোর মধ্যেই থাকে। সাইটোপ্লাজম তো থাকতেই হবে, প্রোটোপ্লাজম লিভিং পার্ট অফ দ্য সেল। একটা সেলের প্রোটোপ্লাজম তোমরা শুনতে পারো, সাইটোপ্লাজম শুনতে পারো, কি ডিফারেন্স? সাইটোপ্লাজম হলো নিউক্লিওপ্লাজম বাদ দিয়ে একটা সেলের সমস্ত যে লিভিং কম্পোনেন্ট
তাকে আমরা বলি প্রোটোপ্লাজম। সমস্ত সেটা একটা সেলের ভেতরে একেবারে নিউক্লিয়াসের ভেতরেও যে প্লাজমাটা থাকে সেটাও হবে, আবার একটা সেলের ভেতরে যে প্লাজমটা থাকে সেটাও হবে। টোটালটাকে বলা হয় প্রোটোপ্লাজম, লিভিং পার্ট, লিভিং ফ্লুইড পার্ট। আর তার মধ্যে নিউক্লিওপ্লাজমটা বাদ দিলে যে লিভিং ফ্লুইডিং পার্টটা থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। অর্গানেলিজ গুলো যেখানের মধ্যে সাবমার্জ করে থাকে। নিউক্লিয়াসকেও একটা অর্গানেলি যদি ধরা হয় তাহলে গোটা সেলের মধ্যে যে লিকুইড মিডিয়ামটা থাকে তাকে আমরা বলি সাইটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস নিজেও তার মধ্যে সাবমার্জ হয়ে থাকে, আদার অর্গানেলিজ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, আমি সমস্ত অ্যানিমেল এবং প্ল্যান্ট সেলকে মিলিয়ে বললাম, সমস্ত অর্গানেলিজ গুলো অর্গানাইজ করে থাকে, তাই তাদেরকে অর্গানাইলি বলা হয়। কারণ আমাদের বাড়িতেও আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি ডে টু ডে, সেগুলো যদি অর্গানাইজ করে না থাকে, বাথরুমে টেলিভিশন বা রান্নাঘরে বই, বইয়ের আলমারি, এগুলো তো খুব একটা মিলবে না। আমাদের কোনটা ভালো হবে? যেটা যেখানে থাকতে হয় সেটা সেখানে থাকলেই আমাদের কাজের সুবিধা হয়। একটা হোম বা বাড়ি, একটা হোমও এক একটা সেল, আমাদের বাড়িগুলো এক একটা সেলের মতো ভালোভাবে কাজ করতে পারে। সেলস আর টু টাইপস, ওয়ান সেল কল প্রোক্যারিওটিক সেল অ্যান্ড আদার সেলস আর কল ইউক্যারিওটিক সেল। তাদের বেসটা কি? তাদের ফাংশন, শেপ, অর্থাৎ এই সমস্তগুলোর উপরে ভিত্তি করে, তাদের কম্পোনেন্টের উপরে বেস করে সেলকে আমরা মেজরলি টু টাইপসে ভাগ করতে পারি।